উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন অর্থাৎ ফিটোর সদস্যরা। ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানিয়ালাল বোথরা প্রেসিডেন্ট, সুভাষ চক্রবর্তী সভাপতি সহ অন্যান্য সদস্যরা। 7 দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে। ইসলামপুর শহর থেকে রাতে কলকাতার রকেট সার্ভিস, শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধ্যে 7টার পরে বাস সার্ভিস সহ ইসলামপুর থেকে লোকাল রুটে বাস পরিষেবা চালু করার সহ রায়গঞ্জের কর্ণজোড়া থেকে ইসলামপুরে বাস পরিষেবা চালু করার সহ বিভিন্ন দাবিতে আজ ডেপুটেশন দেওয়া হয়। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এগুলো চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ইসলামপুর শিলিগুড়ি রুটে সিএনজি বাস পরিষেবা চালু করার ব্যাপারেও ভাবনা চলছে। আমাদের নর্থ বেঙ্গলের একজন লোক, আমরা নর্থ বেঙ্গল লোক এনবিসি চেয়ারম্যান পেয়েছি, তো বিভিন্ন সমস্যা আমাদের ইসলামপুরবাসীদের রয়েছে, সেটা নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম ওনাকে দিয়েছি। যেমন ধরুন, আজকে যদি কেউ কর্ণজোড়া যায় কোনো কাজ করে ডিএম অফিসে, বা তার বিকালে ফেরার কোনো আমাদের ব্যবস্থা ছিল না, কারণ 5টার পর কোনো গাড়ি পাওয়া যায় না, 6টার পর। কেউ যদি 6টা একটা গাড়ি দরকার ছিল, সেটা আমরা পার্থক্যকে বলেছি যে কর্ণজোড়া থেকে যদি বিকালের দিকে একটা আমাদের গাড়ি যদি এখানে ইসলামপুরে, তাহলে আমাদের ইসলামবাসীরা খুব উপকৃত হবেন। এবং শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি থেকে যদি কাজ করে বিকালে রাত কেউ ঘুরতে চায়, তো 5টার পরে ওখানে কোনো গাড়ি নেই। আর যে দূরপাল্লার গাড়িগুলো, ওগুলো প্যাসেঞ্জারকে নিতে চায় না। আমরা বলেছি যে ওখান থেকে যদি 7টা সাড়ে 7টার মধ্যে ধরুন একটা গাড়ি থাকে, তাহলে আমাদের ইসলামপুর পর্যন্ত ইসলামপুরের প্যাসেঞ্জাররা উপকৃত হবেন, তারা এখানে ফিরতে পারবেন। আর বিভিন্ন রুট, যেগুলো রুট আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যেমন এখান থেকে দাসপাড়া একটা রুট ছিল, হ্যাঁ, আরেকটা ছিল আমরা বলেছি যে ইসলামপুর লক্ষ্মীপুর হয়ে গোয়ালগঞ্জ পর্যন্ত একটা খুব মানে ভালো রুট, এটা ওদিকে যাওয়ার কোনো গাড়ি নেই, ওদিকে আরও প্রচুর লোক ইসলামপুরে আসে, তো ওই একটা রুট আমরা বলেছি। আর আমরা এটা বলেছি এখান থেকে কলকাতায় একটা রকেট বাস ইসলামপুর থেকে যদি চালু করা যায়, সেটা আগে ছিল একলে, সেটা বন্ধ হয়ে গেছে, কোভিডের পরে বন্ধ হয়ে গেছিলো, সেটাও আমরা বলেছি। আর আরেকটা বলেছি আমরা ইসলামপুর থেকে নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জায়গা, ওখানে বড় একটা মন্দির হচ্ছে, তো ইসলামপুর থেকে নবদ্বীপ একটা গাড়ি ডিমান্ড সবাই, ওটা এটা আমরা বলেছি। আর সিএনজি বাস নিয়ে কথা হয়েছে যে প্রচুর সিএনজি বাস, তো আমাদের পার্থক্য বলেছেন এখানে যদি সিএনজির ব্যবস্থা করা যায়, তো আমরা এটা বলছি, নাকি আশ্বাস দিয়েছি যে আমরা এখানে 2-3টা পাম্পে ইমিডিয়েট সিএনজির ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সিএনজি চালু হলে এনারা 20টা বাস এদিকে প্রোভাইড করবেন, 30টা বাস সিএনজি এখানে যদি পাওয়া যায়, সেটা আমরা বলেছি আমরা ইমিডিয়েট একটা চেষ্টা করে যেন এখানে 2-3টা পাম্পে সিএনজির ব্যবস্থা করা যায়, সেটা আমরা দেখে নেব। আমি বলেছি এনাকে আশ্বাস দিয়েছি। তাহলে কী হবে, কি সিএনজি বাসগুলো খুব ভালো বাস, আর এই বাস, হ্যাঁ, পরিবেশ ভালো হবে। তারপর এই বাসগুলো আমাদের কলকাতা রুট, বিভিন্ন দূরপাল্লা রুটে যদি আমরা পাই, তাহলে খুব মানে যাত্রাও খুব হবে। তো আমাদের খুব সৌজন্যমূলক অবস্থায় কথা হয়েছে, এবং ইনি আমাদের খুব এত ভালো অফিসার আমরা পেয়েছি, এটা মানে মনে হয় না যে অফিসার, একদম ঘরের ছেলে। তো আমি বললাম, আপনারা তো এখানকার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন, এই ইসলামপুর ডিপোর জন্মলগ্ন থেকেই একাধিক সমস্যা রয়েছে, কর্মী অপ্রতুলতা রয়েছে। আপনাদের এই ডেপুটেশনে কি মেমোরেন্ডামে কি সেটা স্থান পেয়েছে? হ্যাঁ, না একদম। আমরা বলেছি এখানে যে ডিপো আছে সেটাকে আরও নতুন করে একটু ইয়ে করার, আপগ্রেড করার জন্য উনি বলেছেন না, এটা দরকার আছে, করেছে। আর আপগ্রেড হলে, গাড়ি বেশি হলে কর্মসংস্থানও বাড়বে, এখানে লোকে আমাদের ছেলেরা কাজও পাবে। তো ওদিক দিয়েও ইনি আমাদের খুব মানে আশ্বাস দিয়েছেন। আশা করব যে ইনি আমাদের যে কথাগুলো আমরা মেমোরেন্ডাম দিয়েছি সেটা খুব শীঘ্রই পূরণ হবে। ঠিক আছে, ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? সর্বপ্রথম আজকে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম দাদা এসছেন, তো এখানে আপনারা আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আপনি যে প্রবলেমটা বললেন, এটা ইসলামপুরের বর্তমান জ্বলন্ত প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট বাসগুলো, বিশেষ করে রাত্রিবেলা যে আসছে, তারা শিলিগুড়ি থেকে কলকাতাগামী যে বাসগুলো আছে, শ্রীকৃষ্ণপুরের বাঙালি ধাবার ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারা বাইপাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং যারা কলকাতার থেকে আসছে কিছু বাস, তারা ম্যাক্সিমামই আমাদের অলিগঞ্জের ওখানে বাইপাসের মধ্যে, হ্যাঁ, সেখানে নামিয়ে দিয়ে তারা চলে যাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আমাদের রাত্রিবেলা যারা প্যাসেঞ্জার আসছেন তাদের
একটা জীবনের ঝুঁকি তো থেকেই যাচ্ছে, এবং পণ্য সামগ্রিক বা অর্থ সাথে যাই থাকুক, ব্যাগ যাই থাকুক না কেন, সেগুলো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনারা জানেন। প্রায় 1/2 কিলোমিটার রাস্তা বা 1 কিলোমিটার রাস্তা, ওখানে কিন্তু তেমনভাবে লোকালয় নেই, যার জন্য ওই ফাঁকা রাস্তাটা পার হয়ে যখন স্কলার পার হয়ে ওই ব্রিজটা, পুঠিয়া মোড়ের ব্রিজটা পর্যন্ত না আসছে, ওই জায়গাটায় কিন্তু আমাদের একটা ভয় থেকেই যায়। সেই কারণে প্রতিনিয়ত এটা হচ্ছে রেগুলার, এটা হয়েছে। আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় পৌরপ্রধানকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, সেই ডেপুটেশনের মাধ্যমে আমরা এটা জানিয়েছি, এবং উনিও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এর পরবর্তীতে ধাপ আমরা ইয়ের কাছে গিয়েছিলাম, আমাদের ট্রাফিক ওসির কাছেও গিয়েছিলাম। আমরা আগামীতে এসডিও ম্যামের সাথে কথা বলবো, এবং পরবর্তীতে যেখানে যেখানে কথা বলতে হবে অবশ্যই কথা বলবো। তো আজকে পার্থবাবু আমাদের এখানে এসছেন, আমরা খুব খুশি। ওনার নর্থ বেঙ্গলের উনি এনবিএসটিসি চেয়ারম্যান বটেই, কিন্তু উনি নর্থ বেঙ্গলের মানে একজন গর্বিত মানুষ তৈরি হয়ে গেছে, যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে উনি নর্থ বেঙ্গলকে ডেভেলপ করার জন্য যেভাবে উনি কাজ করছেন, আমরা সবসময় আমরা পোর্টালের মাধ্যমে বা কোনো আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। তো আমাদের খুব ভালো লাগে যে এইভাবেই ডেভেলপমেন্ট একজন কীভাবে করে যাচ্ছে পরিশ্রম। আজকে উনি ইসলামপুরে স্বল্প সময়ের জন্য এসে আমাদের সময় দিয়েছে, সেজন্য ওনাকে আমাদের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং উনি সুস্থ থাকুক, এভাবেই কাজ করুক, আমরা এটা চাইব। কী কী দাবি রাখেন? তো আমরা আজকে যে সমস্ত দাবি রেখেছি, আমাদের প্রেসিডেন্ট আপনাদেরকে সবই বলেছে, আমরা সর্বোপরি দাবি রেখেছি ইসলামপুর ডিপোটার ডেভেলপমেন্ট, সব দিক থেকে ডেভেলপমেন্ট। আমাদের যেরকম এখানে ধরুন আমাদের শুধু নয়, এটা আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আমাদের একটি কর্মী সংকট রয়েছে। এ ব্যাপারে আমরা সরকারকে অবগত করেছি, এবং আমরা যতদূর জানি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, হয়তো স্বল্প সময়ে বেশ কিছু কর্মী নিয়োগ করা সম্ভব হবে, আমরা সেটা অনুমোদন হয়তো পেয়ে যাব, তাহলে আমরা আরও অতিরিক্ত বাস রাস্তায় নামাতে পারব। দাদা, যেটা বলবো যে ইসলামপুর শহরে বাইপাস হওয়ার পরে যেটা সমস্যা বললাম একটু আগেই ফিটোকে, যে একদিকে অলিগঞ্জ বাইপাসে প্যাসেঞ্জারদের নামতে হচ্ছে, আর আরেকদিকে হচ্ছে আপনার হচ্ছে শ্রীকৃষ্ণপুর বাইপাসে প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে মানুষকে আসতে হচ্ছে। এনবিএসটিসি ইসলামপুর টু রায়গঞ্জ এবং এনবিএসটিসি ইসলামপুর টু শিলিগুড়ি সান্ধ্যকালীন এবং সকালের বাসের দাবি করেছে ফিটো, কি বলবেন? আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমাদের বাসগুলোকে, যে রায়গঞ্জ ইসলামপুরের প্যাসেঞ্জার যখনই থাকবে তাদেরকে বাইপাসে না নিয়ে গিয়ে ইসলামপুরের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন রয়েছে। আমি নিজেই গতকাল বহরমপুর থেকে কোচবিহার রকেটে ইসলামপুরে এসেছি, এবং আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল, আমরা সকলে কিন্তু এখানেই নেমেছি, এবং যাওয়ার সময় আমি ওই বিষয়টি লক্ষ্য করেছি। তো স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় আমাদের। উত্তরবঙ্গে যদি পরিবহন মন্ত্রী কারোর উপর ভরসা করে, তার তিনি হচ্ছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের উপরে। বড় কথা হচ্ছে প্রাইভেট বাসগুলো মনমানি করছে বিভিন্ন জায়গায়, এবং সরকারি বাসের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে চাকুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? আমি পরিবহন মন্ত্রী সম্প্রতি আগামী হয়তো 2 তারিখ শিলিগুড়িতে আসবেন, একটা বৈঠক রয়েছে, নিশ্চিতভাবে এই বিষয়গুলো আমরা তাকে অবগত করব, এই ব্যাপারে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আজকে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স যে ইউনিয়নস রয়েছে, একটা সর্ববৃহৎ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, প্রায় 6000-এর মতো তাদের সদস্য সংখ্যা, তারা বেশ কিছু দাবি আমার কাছে রেখেছে, প্রায় 7 দফা। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের রয়েছে, যে শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধ্যা 5:30টার পরে কোনো গাড়ি নেই, তারা 7টা বা 7:30টার দিকে আরেকটা গাড়ি চাইছে। এই বিষয়টি আমি যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করব, যাতে খুব শীঘ্রই এটা সমাধান করা যায়। একইভাবে তারা দাবি করেছে যে হেডকোয়ার্টার যেহেতু রায়গঞ্জ ইসলামপুরে কর্ণঝোড়া, সেখান থেকে অফিস টাইমে ফেরার বহু মানুষ কাজে যায় রায়গঞ্জে হেডকোয়ার্টারে, সেখান থেকে ফিরতে তাদের অসুবিধা হয়, সন্ধ্যার সময় গাড়ি থাকে না, অধিক রাতে আবার গাড়ি থাকে। তো সেই জায়গাটা কীভাবে ফিল আপ করা যায়, বালুরঘাট বা কালিয়াগঞ্জ কানেক্টিভিটি করে বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। এবং এখানে 2019 সালে একটি নাইট সার্ভিস ছিল রকেট বাস,
কিন্তু করোনার পরে সেটা বন্ধ হয়ে যায়। সেটা পুনরায় চালু করবার জন্য এই ইউনিয়নসের পক্ষ থেকেও যেমন দাবি করা হয়েছে, মাননীয় পৌরপিতা কানাইলাল আগরওয়াল তিনিও এসেছেন, তিনিও একই কথা বলেছেন। আমরা এটা গুরুত্ব সহকারে বিবেচনা করব। আর স্থানীয় রুটে, লোকাল রুটে যে বাসের কথাগুলো বলেছেন, এখন তো দেখুন ট্রেকার, অটো, এ ধরনের জাতীয় ভেহিকেলসগুলো রয়েছে। তো আমরা সার্ভে করে দেখে যদি সেই রুটগুলো লাভজনক হতে পারে সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এই মুহূর্তে সেগুলো কতটা সদর্থকভাবে আমরা দেখতে পারবো সেটা নিয়ে প্রশ্নবোধক রয়েছে। কিন্তু ওনাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা অফিসার্সকে দিয়ে আমরা রুটগুলো পাশে দাঁড়াচ্ছে না মালিক কর্তৃপক্ষ, প্রশাসন সহযোগিতা করছে না, এই অভিযোগকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও মিনিবাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিল রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতি। সংগঠনের সমস্ত সদস্যদের সাথে নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করল সংগঠন কর্তৃপক্ষ। শনিবার মালদার রতুয়া থানা ময়দানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতির। এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় 155 জন চালক ও খালাসিরা মিলে আলোচনা করেন। সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখবেন তারা। সংগঠনের সদস্যদের অভিযোগ, রাস্তায় বাস চলাচলের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিবহন কর্মীদের। কোথাও রাস্তা সরু, কোথাও টোটোর উৎপাত, তো আবার কোথাও প্রশাসনিক বিভিন্ন রকম হেনস্থা। বাধা বিপত্তি অতিক্রম করে বাস চলাচলের ক্ষেত্রে সময়ের মধ্যে না চালাতে পারলে সমস্যার মুখে পড়তে হচ্ছে বাস কর্মীদের। এমন অবস্থায় বাস মালিক কর্তৃপক্ষ পাশে দাঁড়ানো তো দূর, খোঁজ পর্যন্ত নিচ্ছেন না তাদের এই দুরবস্থার। প্রশাসনিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় যাত্রীবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে। সম্প্রতি মানিকচক থানা এলাকায় একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস কর্মীদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। সেই ঘটনায় তারা যুক্ত কিনা সেটিও খতিয়ে দেখছে না পুলিশ প্রশাসন। তাই পুলিশ প্রশাসন ও বাস মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ রয়েছে সংগঠনের সদস্যদের। যতক্ষণ না এই সমস্যার সমাধান করা হচ্ছে ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা যানবাহন চালাবেন না। আমাদের দাবি দেওয়া হলো, গত 4 দিন থেকে আমাদের বাস বন্ধ আছে। তার মধ্যে আমাদের যে ভাইওয়ালা গাড়ি চালাচ্ছে, এর আগে 3 মাস করে জেল কাটলো, লাইসেন্স আমাদের সাসপেন্ড করলো। ওদের পরিবারের জন্য মালিকরা তাকিয়ে দেখলো না। আমরা যা 50, 25, 30 দিয়ে ওদেরকে 3 মাস চালালাম। এবারে গত 25 তারিখ যে অ্যাক্সিডেন্ট হলো, গত রাত্রে আমরা গেছিলাম, ছাড়লো না, জামিন হয়ে আমার ড্রাইভার ভাইকে নিয়ে আসা গেল। মালিকদের আসার কথা, একটা মালিক বললো গাড়ি বন্ধ করে দাও। তো আমরা ওর কথা মতো গাড়ি বন্ধ করে দিলাম, মালদার গাড়ি চালু করে দিল। এবার আমরা সব বসলাম, আবার ওই ফের চালু করে দিল। তারপরে মালিকদের আসার কথা ছিল, একটা অ্যাসোসিয়েশন এসেছিল, ওই অ্যাসোসিয়েশনের মালিক বললো কি আমি একা এসে কি করব, দুটো তো আসলো না বলে ওরা চলে গেল। আজকে যে আমরা বাগানে মোটামুটি 152-53টা ছেলে বসলাম, সব ড্রাইভার ভাই থেকে বলছি, তোমরা নিজে নিজে রিস্ক নিয়ে গাড়ি চালাবা না মালিকের কথা চালাবা? মালিকের ধন, মালিক যদি পাশে না দাঁড়ায় তো কি করে আমরা গাড়ি চালাবো বলেন? আজকে আমার লাইসেন্স সিজ হয়ে যাবে, আমার পরিবার কি করে চালাবে? তোমরা অন্য কাছে দেবো, এটা আমার সেক্রেটারি সাহেবকে বললাম কি আপনি এটা ব্যবস্থা করেন, না হলে আমরা চালাবো কোথায়? তাহলে কোথাও যেতে হবে, লরি ফরি চালাতে হবে, বাস চালাতে হবে, মানে আছে আমার প্রাইভেট কার চালাবো। এর আগেও চালাচ্ছিলাম প্রাইভেট কার, আমি 10,000 টাকা দিয়ে রেনু করবো, 3 মাস সাসপেন্ড হবে গাড়িটা। গাড়ি কেন বাস চালাতে যাবো? আমরা নামের বাস চালাচ্ছি। এই বক্তব্য আমার শেষ। আসেনি তো না, মালিক আমাদের পাশে যাচ্ছে না, কোনো ফোন টোন নাই, কি ব্যাপার গাড়ি বন্ধ রেখেছে ওনার কোনো খবর নাই। একটা এসছিল, একটা অ্যাসোসিয়েশনের মালিক এসছিল, যেখানে 15,000 বেতন পাচ্ছে ওখানে 7,000 তো দিতে পারতো, এই সংসার ডাল ভাত করে খা। সামনে পড়ে বাসে আজকে 4 দিন থেকে গাড়িটা বন্ধ। সবাই তো একটা আশা আছে কি মালিক আসবে, কথা বলবে, গাড়িটা বের করবে। আমরা তো ওদের আশায় গাড়ি চালাচ্ছি, মালিকের আশায়। মাঝে না না কোনো সময় দাঁড়াচ্ছে না, মালিক খালি চাই গাড়ি চলো, সন্ধ্যাবেলা আমাকে এসে টাকা দাও। ওই চোখ দেখাবে, ড্রাইভার খেলাচ্ছি কোনে রাখে। তো আপনাদের দাবি কি রয়েছে, কি আপনারা গাড়ি চালাবেন না? আমরা এই অবস্থায় কি করে গাড়ি চালাবো? আমাদের পাশে এসে দাঁড়াবে না কি আমার গাড়ি চালাচ্ছ, আমরা তোমার পাশে আসি, কোনো অথরাইজ দেয়নি। আজকে গাড়ি চালাবো যে কালকে
দুর্ঘটনা ঘটে তো সোজা মালিক বলে দিবে যে আমার ড্রাইভার নাই এটা। আমরা এই রতুয়া ফিল্ডে সব ড্রাইভার এই রতুয়া এটা থানা ফুটবল ময়দান পার্শ্ববর্তী ময়দান থানার এটা পাশে আমাদের ইউনিয়নের নাম হলো রতুয়া বাস মিনি বাস কল্যাণ সমিতি, ড্রাইভার কল্যাণ সমিতি। প্রায় 153টা ছেলে ছিলাম আমরা, ড্রাইভার কন্ডাক্টর খালাসি নিয়ে। আমরা বললাম ড্রাইভার ভাই তোমরা কি করবা? বলছে আমরা ভাই কি করে গাড়ি চালাবো। ঠিক আছে, আপনার নাম? কারণ আমার নাম বিশ্বজিৎ মিশ্র, গাড়ি চালক, ড্রাইভার চালক। ঠিক। আমাদের মূলত দাবি হলো যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। আমার বাড়িতে ছেলে বাচ্চা আছে, বউ আছে, বাবা মা আছে, আরো পরিবারে হয়তো ভাই বোন আছে, তাদেরকে নিয়ে আমি এই গাড়ি চালিয়ে সংসার পুষতাম। কিন্তু আজকে দেখছি যে কিছুদিন আগে একটা আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তার লাইসেন্স 3 মাস সাসপেন্ড করে দিয়েছিল। সাসপেন্ড করে দেওয়ার পরে কিছুটা মানে প্রশাসনের ভুল হয়ে যাওয়ার কারণে আবার কিন্তু ওকে 3 মাস সাসপেন্ড খাটতে হয়েছে, তাতে হয়ে গেল 3-6 মাস। আবার গত 25 তারিখে এরকম সামথিং রাস্তাতে চলার কারণে একটু গাড়িতে লেগেছে না লেগেছে সে ওরা জানে বা চালকেরা জানে, ওরা তো ওই জায়গাটা তো আমরা দেখিনি। সেই জায়গাটাতেও ওই একই কেস জিনিসটা ঘটলো। আবার ওকেও যদি সাসপেন্ড করে দেয় তো কালকে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? আমাদেরকে মালিক সহযোগিতা করছে না, প্রশাসন সহযোগিতা করছে না, রাস্তাঘাটে টোটো ভ্যান চালক তারা আমাদেরকে সহযোগিতা করছে না। রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি, আমাদের মা বাবা ভাই বোন সবকে পাবলিককে দিয়ে দিতে হচ্ছে। এতগুলো চাপের মধ্যে আমরা একটা আকাশে যে প্লেন চলে তারও টাইম ফেল হয়ে যায়, নিচে ট্রেন চলে তারও টাইম ফেল হয়ে যায়, কিন্তু আমাদেরকে আরটিও এমন ভাবে টাইম বেঁধে দিয়েছে যে মালদা থেকে রতুয়া পর্যন্ত 1 ঘন্টা 25 মিনিটে আমাকে টাইমটা কভার করতে হবে। তাতে রাস্তার মধ্যে 199খানা বাম্পার, 143টা আছে আপনার ব্যারিয়েল, আমি কোথায় দিয়ে টাইমটা কন্ট্রোল করব? এটার জন্য তো আমাদেরকে কোনো প্রশাসন আমাদেরকে রাস্তা ক্লিয়ার দিচ্ছে না। রাস্তার উপরে রোডের উপরে আপনার বাজার দোকান ঘর, একটা রাস্তাতে দোকান লাগিয়ে রেখেছে, তার উপরে আর একটা বারান্দা দিয়ে। যদি আমাদেরকে মালিক যদি আমাদেরকে যদি সহযোগিতা না করে, প্রশাসন সহযোগিতা না করে, আমাদের দিদি যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা জোর হাত করছি, আমরা গাড়ি আর চালাতে পারছি না। আমরা যদি পারি পরে আমরা খাবো এরকম ভাবছি, না হলে লেবারি করে লাস্ট ফিনিশিং আমরা ভেবেছি যে ভিক্ষা করে লোকের কাছে চেয়ে খাবো। এটা একটা রাস্তার পথ বেছে নিয়েছি, এটাই আমাদের লাস্ট সিচুয়েশন। আমার নাম হলো রাবিউল হোসেন, বাড়ি বালুয়া, থানা রতুয়া, জেলা মালদা, ড্রাইভার, গাড়ি চালক। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা করার অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রীর সেই সভা পণ্ডুলের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে বালুরঘাট কলেজে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট কলেজের গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি করেন তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে এসএফআই এর বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। শুধুমাত্র বালুরঘাট জেলার নয়, অন্যান্য কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বালুরঘাটের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা বলেন, আর রবীন্দ্রসঙ্গীত শোনানো নয়, এবার ডিজে বাজিয়ে রাজনৈতিকভাবে ওদের 12টা বাজানো হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি রোহন চক্রবর্তী, বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরুৎ সাহা ও সৌরভ সরকার, বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সাধারণ সম্পাদক দেবজ্যোতি দে সহ অন্যান্যরা। আপনারা জানেন যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার আমন্ত্রণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়েছিলেন। আর সেই সময় রাম বাম এবং যারা এখন বাংলার মাটিতে শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছে, চেষ্টা করছে আরো বেশি শূন্য পাওয়ার, তারা লন্ডনে গিয়ে বাংলার প্রতিনিধি
মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বক্তব্য দিতে যাননি। আমাদের সকলের গর্বের ব্যাপার যে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে তিনি গিয়েছেন। সেখানে রাম বাম অসভ্যতা করে, অশুভ শক্তি প্রদর্শন করে, সেখানে বাংলার নামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিক্ষোভ প্রদর্শন করে। আমরা এর বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আপনারা বালুরঘাট কলেজে দেখছেন, শুধু তাই নয়, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহোদয়ের নির্দেশে গোটা বাংলার প্রত্যেকটি কলেজে কলেজে এবং তৎসহ বালুরঘাট কলেজ বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি কলেজে আমরা এই প্রতিবাদ, এই কর্মসূচি সংগঠিত করে রাম বাম যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছে তাদের বলে রাখতে চাই, তোমরা এত বেশি ধর্মের রাজনীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছো। রাম বামের উদ্দেশ্যে শুধু এতটুকু বার্তা, শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি ছিল তেমন শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্রও ছিল অশুভ শক্তিকে নিধন করার জন্য। আমরা ভুল করেছি। আমরা আমাদের নেত্রীকে বলবো, এবার হাতের বেড়িটা খুলে দিন। এতদিন রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, এবার আর রবীন্দ্রসঙ্গীত শোনাবো না। এবার রাজনৈতিকভাবে ডিজে বাজিয়ে কি করে ওদের 12টা বাজাতে হয় সেটা তৃণমূল ছাত্র পরিষদ একাই দেখিয়ে দেবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে কলেজে কলেজে আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আপনার নাম? রোহন চক্রবর্তী, সহসভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। অপহৃত নাবালিকা মেয়েকে ফেরত নিতে এসে নারী পাচারকারী গুজবে প্রহৃত হলো মা ও দাদা। চাঞ্চল্য রায়গঞ্জে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অপহৃত নাবালিকা মেয়েকে উত্তরপ্রদেশ থেকে রায়গঞ্জে উদ্ধার করতে এসে নারী পাচারকারী গুজবে প্রহৃত হতে হলো নাবালিকার মা ও দাদাকে। তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণচোরা ফাঁড়িতে। ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে তদন্ত শুরু করলে আসল রহস্য উদ্ঘাটিত হয়। এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের উদয়পুর ভাটা কলোনি মাঠ এলাকায়। এই ঘটনায় নাবালিকার মা ও দাদাকে জনরোষের হাত থেকে রক্ষা করে কর্ণচোরা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন সন্ধ্যে 6:30 নাগাদ ওই নাবালিকা মেয়েকে পুলিশ উদ্ধার করলেও অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যদিও অভিযুক্তের মাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের উদয়পুরের ভাটা কলোনি এলাকার বাসিন্দা, পেশায় লরি চালক। অভিযুক্ত তরুণ উত্তরপ্রদেশের গন্ডা জেলার ইটিয়াটো থানার বাহারু গ্রামের সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রীকে অপহরণ করে এদিন সকাল 7টা নাগাদ রায়গঞ্জের বাড়িতে নিয়ে আসে। সকাল 8টা নাগাদ বাড়ি সংলগ্ন কালী মন্দিরে অভিযুক্ত তরুণের মা দুজনকে সিঁদুর দানের মাধ্যমে বিয়ে দিয়ে দেয়। এদিন বিকেলে উত্তরপ্রদেশ থেকে ওই নাবালিকার মা ও দাদা ছেলের বাড়িতে আসলে ছেলের মা সহ পরিবার ছেলে ধরা ও নারী পাচার বলে চিৎকার করতে শুরু করে। আশেপাশের বাড়ির লোকেরা ঘটনা সত্যি ভেবে বেধড়ক মারধর করে ওই নাবালিকার মা ও দাদাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর যায় কর্ণচোরা ফাঁড়িতে। ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটিত করে। এরপর নাবালিকার মা ও দাদাকে উদ্ধার করে কর্ণচোরা ফাঁড়িতে নিয়ে যায়। পাশাপাশি নাবালিকা মেয়েকেও উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত তরুণকে খুঁজে না পেয়ে অবশেষে অভিযুক্তের মাকে আটক করে কর্ণচোরা ফাঁড়িতে নিয়ে আসে। এই প্রসঙ্গে নাবালিকার মায়ের বক্তব্য, लक्ष्मी तिवारी, हमारा घर है यूपी में, जब मायके यहीं पर है, घर है यूपी में, गोंडा में शादी हुआ है, गोंडा थाना इटियाटो। जैसे हमारा वहाँ लड़का था शादी में अपने मौसी के घर पे, 1-1.5 महीना था। 1.5 महीने के बाद चला आया। उसके बाद में फोन करके दोनों लोग बात करके बुलाया। दोनों लोग फिर गए, लड़का गया था गोंडा, गोंडा से तब दोनों लोग फिर आए हैं। मतलब भगा के ले आया? हाँ, भगा के लेके आया। किसको लेके आया भगा के? हमारा लड़की को। क्या नाम है आपका लड़की? जया। उम्र कितना है? 14 साल। तो बोला था आपने? नहीं, हम लोग पुलिस को नहीं बोला। पुलिस के जब मारधर किया है तब फोन किए हम लोग। अच्छा, किसको मारा? बुलाने आए हैं तो हम लोग माँ बेटा को दोनों लोग को मारे हैं। कौन मारा? मीरा, रीना मारे हैं और रीना के बगल वाले घर का मारे हैं। आप दोनों को मार दिया? हाँ, दोनों को मारे। कैसे, किस लेके ना? वैसे बता कहानी हुआ कि जब हम लोग आए हैं तो हम लोग आने के बाद में तो शादी कराओ। जब हम लोग बगल हो गए तो तुम 2 जना मंदिर में भेज दो, काहे तो भेज दियो। बस इतना बोले है, यही बेटा को मानने लगा। हम गए तो हमको भी रीना मानने लगा। क्या चाहते हैं आप? हम चाहते हैं लड़की हमारा साथ चले। आपका लड़की क्या बोल रहा है आपको? हमको लड़की का पहले बोला था हम चलेंगे, उसके बाद में आप बोलता है नहीं चलेंगे। हमको सिखा दिया कुछ। कौन सिखाया? रीना सिखा। रीना बोलती है हम नहीं जाने देंगे। हाँ। वो क्या चाहते हैं वो? रीना बोलता है हम यहीं रखेंगे, रीना नहीं जाने देंगे। शादी दे देगा? हाँ। आप लोग शादी मान लेंगे? हम लोग बोलते हैं हम लोग नहीं मानेंगे। मानेंगे तो 14 दिन 15 दिन के बाद जो ये होता है, चैत महीना खत्म हो जाए तो हम बोले चैत महीना खत्म हो जाए, उसके बाद में हम शादी कर देंगे।
लेकिन ये लोग नहीं माने, जबरदस्ती मंदिर में भेज दिया। आपका कहाँ लगा मार देने के बाद? हाथ पकड़ के खूब मारे है, लड़का के भी माथे में लगा है, बाहर पकड़ के मारे है, सीना में मारे हैं, गुस्सा से मारे हैं, लाठी से नहीं मारे, झूठ नहीं बोलेंगे, गुस्सा मारे। हाँ गुस्सा से मारे हैं, गुस्सा से मारे हैं। जब लड़का को गुस्सा के मारने देखा तो हम भी कलर पकड़े हैं। जब हम कलर आपका लड़के पढ़ते हैं क्या? हाँ आपके लड़के पढ़ते हैं? मैं पढ़ती थी, 10वीं क्लास में थी, पढ़ती थी, इम्तिहान दिए हैं, घर पे। হ্যাঁ 1.5 মাস যায় ছিল। 1.5 মাস ছিল, তারপরে ওনার মেয়েকে নিয়ে চলে আসে? না 1.5 মাস যায়, এখানে ছেলে ভালোই কাজ টাজ করছে, তারপরে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে, ফোনাফোনি হচ্ছে, চলছে, ফোনাফোনি হচ্ছে। মেয়ের মাও বলে নাকি মেয়েকে টর্চার করে। এর জানকারি ছিল, আমার জানকারি ছিল না। সব রিকর্ডিং আছে দিদি ভাই আমার মোবাইলে, সব রিকর্ডিং আছে, ছেলের মোবাইলে সব রিকর্ডিং আছে। ঠিক আছে, মেয়ের মা বলে অত্যাচার করতে জানি না। তারপর আমার ছেলে আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে আমাকে বল, আমি তো ডিউটি করি লোকের বাড়ি, আমাকে বললো মা আমি টিপে যাচ্ছি বলে, মানে আইসক্রিম ফ্যাক্টরির দিকে ও মাল নিয়ে বাইরে যায়। ঠিক আছে, তারপরে ও তো ওইভাবে বলে গেছে, ও হয়ে গেছে। আমি কাজ করে রাত 8টায় আসছি, তারপরে ওনার মেয়ের মা আমাকে ফোন করছে যে বুনু তুই কোথায় আছিস? আমি বলছি বাড়িতে আছি। তো বলে বাড়িতে আছিস, বিবেক কোথায় আছে? আমি বলছি বিবেক তো কাজে গেছে, টিপে গেছে। আমি বলছি কেন রে? বলে বিবেকের সাথে একটু কথা ছিল। আমি বলছি বিবেক তো নেই। তো বললো বিবেক যতই রাত্রে আসুক আমার সাথে কথা বলাইস। আমি ঠিক আছে বলাবো। তারপর তো আসে না, ফোনও কন্ট্যাক্ট করে না, কিছু না, আমার কাছে ফোন টোন নেই, যোগাযোগ নেই। তারপরে আসে না। তারপরে সকালের দিন মেয়ের বড় যাইবো ফোন করে আমাকে উল্টা ধমক দেয়। ঠিক আছে, মেয়ের ওর বড় জামাই আমাকে ধমক দেয়, হ্যাঁ তোমার ছেলেরা তোর সাহস, আমাদের মেয়েকে উঠে নিয়ে গেছে, হ্যাঁ 1 লাখ লাগুক, 3 লাখ লাগুক, 4 লাখ লাগুক, আমরা কেস করবো, ওর একটা হাড্ডি ফাড্ডি রাখবো না। উনিও মুখ খারাপ করে, আমিও মুখ টুক খারাপ করছি। করার পরে তারপরে আমি সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করছি, মানে মেয়ের মাকে ফোন করছি। ফোন করে বলছি কিরে দিদি কি হয়েছে রে? বলে তোর ছেলে আমার মেয়েকে নিয়ে পালাই গেছে। ঠিক আছে, আমি বললাম যখন আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালাই গেছে তাহলে তুই রাত্রে আমাকে বললি না কেন? তাহলে আমি সঙ্গে সঙ্গে আইসক্রিম ফ্যাক্টরিতে যাইতাম, যাই মালিকের সাথে কথা বলতাম, তাহলে তো আমি শিওর হতাম। আমি তখন শিওর না, আমার ছেলে কোথায় গেছে না আছে আমি না আসা পর্যন্ত তো বলতে পারবো না। তারপরে বললাম যাতে হয়নি, হ্যাঁ বিয়ে টিয়েতে যাতে হয়নি, তাহলে মেয়ের মাকে জানানো হোক, মেয়ের মা আসুক, কি বিদ্যাতন করছে না করছে, তারপরে আমি কিছু করবো। তারপরে মেয়ের মাকে ফোন করে মেয়ের মা বলে ঠিক আছে আমি 10টা দিয়ে গাড়িতে উঠতেছি। 9:30টার দিকে মেয়ের মা লোকের বাড়িতে যাই, লুকায় আছে। দাঁড়াও আমার কথা শেষ হয়নি। তারপরে স্যার ও যাতে বললো আমি 10টায় গাড়িতে উঠতেছি, তাহলে 2 নম্বরই কথা বলে আমার বাড়িতে সকাল 9:30 থেকে 2টা অবধি একই কেসে মেয়েকে নিয়ে যাইতে চাচ্ছে, মেয়ে যাবে না। ঠিক আছে, আমরা বলছি দেখ তোর মেয়ে তুই নিয়ে যা, আমাদের আপত্তি নেই। তারপর তুই যে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছিস নিয়ে যা। আমার ছেলে কান্দাকান্দি করতেছে, তখন আমি বলছি আমার ছেলের দায়িত্বটা নিবি, যদি কিছু করে নেয় দুজনে তো লাভ। ও ফট করে বলে না আমি তোর ছেলের দায়িত্ব নিব কেন? তখন যেভাবে তাহলে মেয়ে কিছুতেই যাচ্ছে না, পাড়ার সবাই জানে মেয়ে যাচ্ছেই না। মেয়েকে বলা হচ্ছে তুই বাইরে আমার বাড়ি থেকে, তাও বাইরে হচ্ছে না। ওর দাদার সামনে, ওর মায়ের সামনে মেয়ের কাছে শুনতে হবে। মেয়ে বলতেছে আমি যাইতে দেব, ওরা পালাই গেছে, ওই ছেলেটা মিলে আর এই দুইজনে মিলে ভাগায় দিয়েছে। স্যার বিয়ের পরে ওদেরকে দুইজনে ভাগায় দিয়েছে। ওই যে মন্দিরে কিছু করে না স্যার, যেভাবে অত্যাচার করতেছে আমাদের বাড়িতে, আমাদের খাওয়া দাওয়া কিছু নাই। ওকে তো নিজের দিদি বলে সম্মান করে বাইরে বসেছি, আমার খাওয়া খাওয়াচ্ছি, খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছি। ছেলে ধরার সন্দেহে এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চৌরঙ্গি মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ওই উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসে বালুরঘাট থানার পুলিশ। এদিকে পুলিশ অজ্ঞতা পরিচয় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি কি কারণে ওই যুবক ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ধৃত যুবক ওই এলাকার একাধিক বাড়িতে ঢুকতে দেখা যায়, এমনকি এলাকায় সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে থাকে। এদিন ওই যুবকের পকেট থেকে চকলেটও পাওয়া গেছে। এদিন রাতে ওই ব্যক্তিকে আবারও এলাকায় দেখতে পেলে এলাকাবাসী তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কথাবার্তার অসঙ্গতি থাকায় তাকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। এরপরই উত্তেজিত জনতা ধৃত যুবককে গণধোলাই দেয়। বিষয়টি জানাজানি হতেই বালুরঘাট থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় যুবককে উদ্ধার করে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। আজকে কি হয়েছে? পাশের বাড়ি থেকে ধাবর দেওয়ার পর একে ধরা গেছে। কি বলছে, কি জানা গেছে, কি উদ্দেশ্য ছিল? ওই বলছে এখন ওনার 50টা বাচ্চা চাই। কেন? পাচার করবে বাংলাদেশ পাচার করবে তাই বলতে চাই। আর নাম বলতেছে মোহাম্মদ শেখ।
আমার নাম পবন বাসুকর। 8-7টা বাড়ি তো এরকম টাইমে তো ধরুন আনন্দ একটা কোনো ব্যক্তি আসলে বাড়িতে ধরে নাও পাড়াতে মধ্যে দিয়ে আসে আমরা চিনতে পারবো। সাথে দিকে কন্টিনিউ দেখিচ্ছি লোকের বাড়িতে যাওয়া আসা করছে। আমার বাড়িতে বইতে ঢুকছিল, ঠিক আছে, সেখানে বানা করলাম, পাগল হলো, একদম ভাগাই দিয়েছে। তারপরে এদের বাড়িতে একদিন দিদি ছিল আমার বৌদির বাড়িতে, হয়তো দিদি বাড়িতে ঢুকছে, ওখানে গিয়ে নিয়ে বাড়িতে কেউ নেই, বর্তমান বাড়িতে কেউ নেই, ওখানে গিয়েছে, ওখানে গিয়ে বাড়িতে ঢুকছে, ঢুকে নিয়ে দেখতেছে বাচ্চা টাচ্চা আছে নাকি এগুলা। আবার ডাইরেক্ট বলছে যে 50 জন বাচ্চা দরকার, আমার মালিক বলছে, মালিক বাংলাদেশ থেকে আদেশ দিচ্ছে 50টা বাচ্চা আমি এখান থেকে নিয়ে যাবো, এরকম বলছে। এই যে এসো গতকালকে এসো নাকি? হ্যাঁ, এটা নিয়ে এটা 7 দিন হচ্ছে, 7বার এখানে একই জায়গায় আসছে, রাতের বেলাও 1টার দিকে আসছে, বাথরুম করতে বাইরে। আপনারা কি সন্দেহ করছেন? বাচ্চা চুরি করে করছি যে এখানে কি বলতো, এখানে একটা ওই আনলিগাল কাজ করতে যাচ্ছে, এটাই আমরা বলতে যাচ্ছি। বাচ্চা চুরির জন্য এসছে? হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। আমার কেন বলবো, যেহেতু দেখো একটা লোক কোন দিন তো আনন্দ ব্যক্তি একটা এখানে বারবার করে আসবে, তাই তো এটাই জানা যাচ্ছে যে এতটুকুই বলার ছিল। কি নাম তোমার? কি আমার নাম হচ্ছে রাজ। আবারও বাড়ি ভাগার সূচকে ঘরের সর্বস্ব নিয়ে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বাড়ি ফিরতে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। ঘরে রাখা সোনার গয়না থেকে নগদ টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের AK গোপালন কলোনিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন বাড়ির মালিক। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। চলতি মাসের মাঝামাঝি সময়ে শহরের চকভিগু এলাকাতেও পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। শহরের ভেতরে এমন চুরির ঘটনার নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী নারায়ণ সাহা বিগত কয়েকদিন আগে মেয়ের বাড়িতে যায়। শুক্রবার রাতে ফিরতেই এই চুরির ঘটনা সামনে আসে। ঘরের দরজা বাইরে থেকে খোলা এবং সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়েছিল। ঘরে ব্যবসার জন্য প্রায় 1.5 লক্ষ টাকার নগদ রাখা ছিল। এছাড়াও তার স্ত্রীর কিছু গয়না আলমারিতে রাখা ছিল, সেসব চুরি হয়ে গেছে। এই ঘটনায় তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার ওয়াইফের কানের ছিল এক জোড়া। কি হয়েছে আপনার বাড়িতে? কি হয়েছে? আমার বাড়িতে চুরি হয়েছে। কি চুরি হয়েছে? আপনি কি তখন বাড়িতে? আমি অনুপস্থিত। কবে কোথায় গেছিলেন? আমি আমার মেয়ের বাড়ি গেছিলাম, কালিয়াগঞ্জে। কবে গেছিলেন? আমি রোববারে গেছিলাম। আজকে আসছে? আজকে আমি গেছিলাম। কি চুরি হয়েছে? আমার অনুমানিক কানের এক জোড়া আছে, আর কি আছে, আমার ওয়াইফ মারা গেছে, ঠিক আছে, আমি বলতে পারবো না। কানেরটা আমি দেখেছি, আর কিছু হয়তো নাকের ফুল টুল কিছু হয়তো ছিল। হ্যাঁ, নগদ টাকাটা ছিল। কত? অনুমানিক 1.5 লাখ টাকার কাছাকাছি হবে। কারণ আমি ব্যবসা করে যে মাল তুললাম, যে পেমেন্ট চাচ্ছি, আমি যে ভাই আমি আসতেছি, কালকে আসার কথা ছিল। তো মানে কারো উপরে সন্দেহ রয়েছে? কি সন্দেহ কি করবো বলেন, সবাই তো ফ্যান না, কাউকে কি সন্দেহ করবো? আমার পিছনটা দিয়ে রাস্তাটা, মানে রাস্তা না, মানে 1-1.5 ফিট টাকা ছাড়তে হয়, তাই ছাড়া আছে, ওটা কোনো ব্যারিকেড নেই। না, জীবনে তো এরকম হয় নাই, ওই পিছন দিয়ে কেসটা হয়েছে। কি করেন আপনি? হ্যাঁ, আমি দোকান করি, পাশেই দোকান। অভিযোগ করেছেন থানাতে? থানাতে অভিযোগ করেছি। আর অভিযোগ করলাম না শুভ ভাই? হ্যাঁ, ঠিক আছে, তুমি বলো। কি নাম আপনার? নারায়ণ সাহা। আমি তো ছিলাম না, এসে শুনলাম যে আমার ছেলে বললো যে আমার দাদুর বাড়ি চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে এসে দেখি মামা এরকম হচ্ছে, গেট খোলা, তালা ভাঙা, তালা হাসপাতালের তালার উপরে দাগ, এইটুকু থেকে শুনে তো। আর কত টাকা কি বা কি কি চুরি হয়েছে? বলতেছে 1.5 লাখ, আমরা তো আর দেখিনি। আর কানের ছিল মামির। সোনা গয়না চুরি হয়েছে। কতটা আতঙ্কে আছে আপনার পাড়ার মধ্যে? আমরা তো আতঙ্কে আছি যে আমাদের পাড়া কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, আজকে প্রথম শুনলাম। আপনার নাম? আমার নাম ডলিদা। ভুট্টা জমির পাশ থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলা থানার সোনাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টা জমির পাশে গলাকাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহিলার নাম মীরা সিংহ, বাড়ি ডালখোলা থানার পালসা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলা থানার সোনাপুর এলাকায়। রমজান মাসে পবিত্র ঈদ উপলক্ষে এদিন রায়গঞ্জ থানার পক্ষ থেকে শতাধিক দুস্থ পরিবারকে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বেশ্বর রায় সরকার। এদিন রায়গঞ্জ শহরের অদূরে সুভাষগঞ্জ সংলগ্ন ভিত্তিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থ পরিবারের মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ায় আনন্দিত হতদরিদ্র পরিবারের সদস্যরা। রায়গঞ্জ থানার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, রায়গঞ্জ থানার পক্ষ থেকে আমাদেরকে নতুন বস্ত্র দিয়েছে। রায়গঞ্জ থানার আইসিকে আমরা ধন্যবাদ জানাই। এদিন এই অনুষ্ঠানে